প্রকৃতি ও জীবন অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত নিঝুম দ্বীপ জীববৈচিত্র্যের এক স্বর্গরাজ্য। নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই দ্বীপের প্যারাবন ও বালুময় সৈকতে বিচরণ করে বিভিন্ন প্রাণী। শীতকালে অসংখ্য পরিযায়ী পাখির আগমন ঘটে এই দ্বীপে। আমাদের আজকের পর্ব নিঝুম দ্বীপের জীববৈচিত্র্য নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর মঞ্জুরুল হান্নান খানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের নিঝুম দ্বীপের জীববৈচিত্র্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। ভাটির দেশ হওয়ায় পলিমাটির অবারিত প্রবাহে বঙ্গোপসাগরের বুক ভেদ করে জেগে উঠেছে অসংখ্য দ্বীপ। এই দ্বীপগুলো যেমন আমাদের দেশকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করছে, তেমনি যুগ যুগ ধরে বৈচিত্র্যময় জীবপ্রজাতিকে মায়ের মতো বুকে লালন করছে। এই দ্বীপগুলোর মধ্যে অন্যতম সুন্দর ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি দ্বীপ হল নিঝুম দ্বীপ। প্রায় 16,000 হেক্টর আয়তনের এই দ্বীপটি বঙ্গোপসাগরের কোলে নোয়াখালী জেলার মেঘনা নদীর মোহনায় অবস্থিত। বৈচিত্র্যময় গাছপালা, জীবজন্তু, রং বেরঙের পাখি ও মাছের সমাহারে নিঝুম দ্বীপের প্রতিবেশ ব্যবস্থা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের এক অবিচ্ছেদ্য অংশ। বেশ কয়েকটি চরের সমন্বয়ে গঠিত এই দ্বীপের নির্জনতায় গড়ে উঠেছে এর প্রতিবেশ ব্যবস্থা। আর এ কারণেই এই দ্বীপের নাম নিঝুম দ্বীপ, যা একসময় চর ওসমান নামে পরিচিত ছিল। প্রতিটি দ্বীপের চারদিক দিয়ে ছোট ছোট নালা এঁকে বেঁকে দ্বীপের ভিতরে প্রবেশ করেছে।
এজন্য জোয়ারের সময় লবণাক্ত পানি ভিতরে প্রবেশ করায় দ্বীপের কিছু অংশ সারাক্ষণই সিক্ত থাকে। জোয়ার ভাটায় অভিযোজনক্ষম বেশ কিছু বৈশিষ্ট্যপূর্ণ উদ্ভিদের বিস্তৃতি দেখা যায় এই দ্বীপে। তবে পুরো দ্বীপ জুড়েই দেখা যায় কেওড়া গাছ। এর সাথে অল্প বিস্তর দেখা মেলে বাইন, হরগোজা ইত্যাদি গাছের। কেওড়ার ডালপালাগুলো ভূমির অনেক কাছাকাছি নেমে থাকে। কেওড়া গাছের অধিক বিস্তারের কারণে প্রচুর পরিমাণ চিত্রাহরিণের আবাসস্থলে পরিণত হয়েছে এই দ্বীপ। দ্বীপের বেশিরভাগ জায়গা জুড়ে এক ধরনের তীক্ষ্ণ ঘাস দেখা যায়। দূর থেকে মনে হয় ঘাসগুলো পুরো দ্বীপ জুড়ে বিছানো একটি সবুজ কার্পেট, আর এই কার্পেটের উপর দিয়ে হেঁটে বেড়ায় চিত্রাহরিণের দল। বেশিরভাগ সময় এরা দলবদ্ধভাবেই ঘুরে বেড়ায়। বনের মধ্যে বিচরণ করলেও পানি খাওয়ার জন্য এরা মাঝে মাঝেই জলাশয়ে ভিড় করে। নিঝুম দ্বীপে প্রচুর পরিমাণে সামুদ্রিক সাপের দেখা মেলে। বাদামি দেহে কালো ডোরাকাটা এই সামুদ্রিক সাপগুলো সাধারণত কামড় দেয় না। মাছ, ছোট ছোট জলজ প্রাণী খেয়ে এরা বেঁচে থাকে। দ্বীপের কাদাময় মাটিতে এদেরকে বিচরণ করতে দেখা যায়। দ্বীপের দক্ষিণাংশ তুলনামূলকভাবে অধিক সিক্ত ও কাদাময়। এই সিক্ত কাদামাটিতে প্রচুর পরিমাণে খাদ্য থাকায় সারা বছরই নানা রকম পাখির পদচারণায় মুখরিত থাকে এই দ্বীপ। তবে শীতকালে হাজারো পরিযায়ী পাখির সমাগমে নিঝুম দ্বীপ যেন পাখির স্বর্গরাজ্য হয়ে ওঠে। গুলিন্দা, জৌরালি, জিরিয়া, বাটান, খঞ্জন, গাংচিল, খুন্তে হাঁস, রাজমণি হাঁস, চখাচখি, পাঞ্চিল, সিঁথি হাঁস সহ নানা রকম পাখির বিচরণে সারাক্ষণই মুখরিত থাকে এই দ্বীপ। আমাদের দেশের বেশ পরিচিত ছোট আকারের একটি পাখি হল পাতিবাটান। এদেরকে প্রায়ই নিঝুম দ্বীপে বিচরণ করতে দেখা যায়। তাছাড়া এখানে বিচরণ করে লম্বা বাঁকানো ঠোঁটের বড় গুলিন্দা। এরা নরম কাদামাটিতে লম্বা ঠোঁট ঢুকিয়ে খাবার খায়। অনেক সময় এরা অন্যান্য পাখিদের দলে যোগ দিয়ে খাবার খুঁজতে থাকে। সারাক্ষণই দ্বীপের নীল জলে গাংচিলের শ্বেতশুভ্র পরশ মিশে থাকে। তবে দ্বীপের তীরভূমিতে বিশ্রাম নেয়া গাংচিলের ঝাঁক মনোমুগ্ধকর।
এই দ্বীপের নিয়মিত পরিযায়ী পাখি লালচে রঙের চখাচখি হাঁস। এরা ঝাঁক বেঁধে দ্বীপের লোনা পানিতে বিচরণ করে খাবার খায়। খাদ্য খাওয়ার শেষে এরা ঝাঁক বেঁধে তীরভূমিতে বিশ্রাম নেয়। এদের রক্তিম আভায় প্রাণবন্ত হয়ে ওঠে দ্বীপের চারদিক। এদের সাথে দেখা যায় রং বেরঙের আরও নানান প্রজাতির পরিযায়ী হাঁস, যাদের বর্ণিল ছোঁয়ায় দ্বীপের প্রতিবেশ ব্যবস্থা মোহনীয় হয়ে ওঠে। পুরো শীতকাল জুড়েই নিঝুম দ্বীপ প্রাণচঞ্চল থাকে। এই দ্বীপের অন্যতম আকর্ষণ পৃথিবীর মহাবিপন্ন পাখি গাংচষা। নিঝুম দ্বীপ ও এর পাশে অবস্থিত দমার চরের মাঝখানে অবস্থিত মুক্তারিয়া চ্যানেলে এদেরকে ঝাঁক বেঁধে ডানা মেলে উঠতে দেখা যায়। বক, পানকৌড়ি, কাস্তেচড়া প্রভৃতি জলচর পাখির দেখাও মেলে এই দ্বীপে। এরা দ্বীপের লেগুনে হেঁটে ঘুরে ঘুরে খাবার খুঁজতে থাকে। দ্বীপের তীরভূমিতে ছোট ছোট ঘাসের মধ্যে লেজ দুলিয়ে হেঁটে বেড়ায় খঞ্জন। এই পাখি প্রজাতিগুলো নিঝুম দ্বীপের প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অধিক মৎস্য আহরণ, জলযানের তেল নিঃসরণ, অসচেতন ভ্রমণ, বনভূমি উজাড়, সর্বোপরি জলবায়ুর বৈরী প্রভাবে দিন দিন এই দ্বীপের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। এভাবে চলতে থাকলে হয়তো অদূর ভবিষ্যতে এই দ্বীপের অস্তিত্ব বাংলাদেশের মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে। সেই সাথে হারিয়ে যাবে দ্বীপের জীববৈচিত্র্য। এজন্য অতি দ্রুত সবার সম্মিলিত উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত কারণ মোকাবেলা করে দ্বীপটির সংরক্ষণে এগিয়ে আসতে হবে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম নিঝুম দ্বীপের জীববৈচিত্র্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর মঞ্জুরুল হান্নান খানের সাথে। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো। মঞ্জু ভাই, উপকূলীয় অঞ্চলে একটি দ্বীপ, যে দ্বীপটির নাম খুব সুন্দর, নিঝুম দ্বীপ, এই দ্বীপটির নাম নিঝুম হলো কেন? আসলে নিঝুম কথাটা যদি বাংলায় অর্থ করি সেটা হলো নির্জন, একেবারে নির্জন স্থান ছিল। সেই নির্জন থেকে আস্তে আস্তে নিঝুম দ্বীপ সেই হিসাবে এটার নামকরণ হয়েছে। প্রথম কিন্তু নামটা নিঝুম দ্বীপ ছিল না, প্রথম নাম ছিল চর উসমান। আচ্ছা, প্রথম নাম ছিল চর উসমান, তারপরে চর উসমানের সাথে আপনার কমলার চর মুড়ি এবং অন্যান্য চর একত্রিত হয়ে যখন একটা বড় আকারের, মোটামুটি বড় আকার ধারণ করে, তখন এটার নাম দেওয়া হয় নিঝুম দ্বীপ। আচ্ছা, এই নিঝুম দ্বীপে গড়ে ওঠার পেছনের একটু ইতিহাস বলবেন, কিভাবে হলো এটা? দ্বীপটার অবস্থান যদি আমরা দেখি ম্যাপের মধ্যে, মানচিত্রের মধ্যে, কিন্তু নোয়াখালী থেকে দক্ষিণে এটা সৃষ্টি হয়েছে। তো সেইটা হয়েছে বেসিক্যালি সমস্ত পলি জমে 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 জমে, এটা একটা অ্যালুভিয়াল সয়েল যেটাকে ইংরেজিতে বলা হয়, এর পলি মাটি সমৃদ্ধ এই এলাকাটা একটা দ্বীপে পরিণত হয়েছে। ফলে এটা কিন্তু একটা উর্বর জায়গা। এমনিতে প্রচুর গাছ আছে এবং জীবজন্তুও আছে ওখানে, তাই না? হ্যাঁ, প্রচুর গাছ। আসলে এটি উপকূলীয় গাছ, কেওড়া। আচ্ছা, যেটা আপনার সুন্দরবনে আছে, কারণ এটি একটু উপকূলীয় ভূমি
এবং উপকূলীয় ভূমি হওয়ার কারণে উপকূলীয় প্রজাতির উদ্ভিদরাজি এখানে সহজে হয়। আপনি সম্প্রতি ঘুরে এসেছেন, তো আপনি যদি দেখেন দেখবেন যে প্রচুর গাছ এটাকে একটা চমৎকার বেষ্টনী তৈরি করে রেখেছে চতুর্দিক থেকে। অনেক হরিণও দেখা যায় ওখানে। হ্যাঁ, এটা হরিণ এই দ্বীপে 2001 সনে বন অধিদপ্তর থেকে এটা হরিণ ছাড়া হয় যখন কেওড়া গাছগুলি একটু বড় হয়, যাতে করে মনে হয় যে এখানে হরিণগুলি হবে। এখন কিন্তু হরিণের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, কেওড়া ছাড়া আর কি গাছ আছে ওখানে? কেওড়া ছাড়া অন্যান্য প্রজাতির উদ্ভিদ যেগুলি আছে সেগুলি আপনার বাইন আছে কিছু অল্প, আর কিছু নর্মাল গাছপালা কিছু আছে আমাদের যেগুলো আমরা করি, কিন্তু মূল প্রজাতি হলো কেওড়া ওখানে। আর এই দ্বীপে হরিণ ছাড়া আর কি ধরনের প্রাণী আছে? হরিণ ছাড়া কিছু আপনার ভোঁদর আছে, কিছু বেজি আছে, প্রচুর সাপ আছে। সবচেয়ে বেশি যেটা হয় আশেপাশে সেটা হলো মৎস্য সম্পদ, মানে প্রচুর জেলে তালা আছে এই দ্বীপে। হ্যাঁ, জেলে, এখন এরা জেলেই, সবাই জেলে। প্রথম যারা গিয়েছে তারা জেলেরাই গিয়েছে, যে বসতি স্থাপন করেছে। 1970 সনের পরে বসতি গড়ে উঠেছে। এখন ধরুন বলা হয় 15 থেকে 20,000 মানুষ। প্রাকৃতিক দুর্যোগের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু এই দ্বীপে কারো থাকার কথা না, কারণ এটি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ একটি এলাকা। আজকে যদি একটি বড় ধরনের জলোচ্ছ্বাস হয় কিংবা ঘূর্ণিঝড় হয়, তাহলে এখানে কিন্তু এই মানুষগুলিকে দ্বীপ থেকে আমাদের মূল অঞ্চলে, মূল ভূমিতে নিয়ে আসা খুব কঠিন হবে, এবং আনা যাবে কিনা সন্দেহ আছে। এখানে তো বেশ আশেপাশে অনেকগুলো এরকম চর আছে, উপকূলীয় চর যেগুলি, সেই চরগুলো কিছু কিছু চরে কোনো জনমানবও নেই। তো সেখানে এই ধরনের চরগুলোকে অথবা দ্বীপগুলোকে আমাদের কি শুধু প্রাণীর জন্য কি সংরক্ষণ করা উচিত না? মানুষ তো জানি আমরা আমাদের বাসস্থানের সংকট আছে, কিন্তু তারপরেও আমাদের দেশের প্রাণীগুলোকে বাঁচানোর জন্য এবং তাদের একটা বাসস্থানের জন্য কি আমরা এই চর, কিছু কিছু চর কি আমরা শুধু তাদের জন্য ছেড়ে দিতে পারি না? আপনি একটি চমৎকার বিষয় তুলে এনেছেন। শীতকালে এই চরগুলি কিন্তু আমাদের পরিযায়ী পাখিদের জন্য তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য একটি অংশ। যেমন নিঝুম দ্বীপের কথাই যদি আমরা ধরি, ইন্ডিয়ান স্কিমার কিংবা স্পুনবিল স্যান্ড পাইপার, যারা গ্লোবালি এন্ডেঞ্জার্ড, খুব সুন্দর একটি পাখি, খুব সুন্দর একটি পাখি, ইন্ডিয়ান স্কিমার পাখি। সবগুলি সুন্দর, তার মধ্যে এটি বিশেষভাবে সুন্দর, খুব কালারফুল। এখানে প্রায় 100 থেকে 150 প্রজাতির পরিযায়ী পাখি শীতকালে আসে। জীববৈচিত্র্যের গুরুত্ব হিসাবে এটি সারা পৃথিবীর জন্য আন্তর্জাতিকভাবে এই জায়গাগুলি, চরভূমিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে প্রসঙ্গটি এনেছেন যে এটিকে কি আমরা সংরক্ষণ করতে পারি না, অবশ্যই এটিকে সংরক্ষণ করা উচিত। আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশ কমিট করেছে যে এই রকম ভূমি যেগুলি আছে, এইরকম জায়গা যেগুলি আছে, প্রতিবেশ ব্যবস্থা যেগুলি আছে, সেগুলিকে আমরা সংরক্ষণ করব। সেই প্রেক্ষাপটে আপনার যে প্রস্তাবটি অত্যন্ত গ্রহণযোগ্য প্রস্তাব, এবং আমি মনে করি যে সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই বিষয়টিকে তারা গ্রহণ করবেন। আমরা যদি ভবিষ্যতে এই চরাঞ্চলগুলিকে সংরক্ষণ করি তাহলে প্রকৃতিকে সংরক্ষণ করা হবে, এবং বিশেষ করে গ্লোবালি এন্ডেঞ্জার্ড স্পেসিসগুলিকেও সংরক্ষণ করা সম্ভব হবে। এই দ্বীপের মধ্যে কি ম্যাক্সিমামই দেখা যায় যে চরগুলো প্রথমে খালি থাকে, তারপরে কিন্তু জনবসতি হয়। তাহলে এখনই যদি আমরা পদক্ষেপ না নিই তাহলে কিন্তু আলটিমেটলি কি হবে? আর সবগুলো চরই কিন্তু জনবসতিতে ভরে যাবে। আবার উপকূলীয় অঞ্চলে যে ঝড় বৃষ্টি এবং যে সাইক্লোনের যে প্রভাব পড়ে, এই জ্বরগুলোতে যে গাছগুলো আছে এবং যে দ্বীপগুলোতে গাছ আছে, এগুলোই কিন্তু আমাদের রক্ষা করছে। এই গাছগুলো যখন লাগানো হয় এই জনগণই কিন্তু কেটে ফেলে সেই গাছগুলো। তো সেখানে আমাদের এই চরগুলোকে এবং এই দ্বীপগুলোকে রক্ষা করার জন্য, সংরক্ষণ করার জন্য আমাদের কি করা উচিত? উপকূলীয় অঞ্চলের যে সমস্ত চরগুলি এইরকম পটেনশিয়াল আছে, এগুলোকে ইকোট্যুরিজম করার মতো সুযোগ আছে, সেগুলিতে যদি আমরা পরিবেশ বান্ধব পর্যটনের ব্যবস্থা করে এগুলিকে যদি আলাদা করি, এবং তাহলে বোধহয় এর যে আয় হবে, এই আয় থেকে আমাদের যে জনগোষ্ঠী ওখানে থাকতে চান, ওদেরকে অন্য জায়গায় রেখে তাদের কিন্তু এই সাপোর্টটা দেওয়া হয়, আমার মনে হয় এটা সহজে করা যাবে। এটি একটি প্রস্তাব আমি মনে করি গ্রহণযোগ্য হতে পারে। দ্বিতীয় প্রস্তাবটি আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে রাখতে চাই, সেটি হলো আমাদের কিন্তু প্রাকৃতিকভাবে গবেষণা করার জন্য কোনো স্থান নাই। আমরা যদি নিঝুম দ্বীপকে একটি প্রাকৃতিক গবেষণা কেন্দ্র হিসেবে চিন্তা করি, এবং এটিকে যদি আমরা একটা প্রাকৃতিক গবেষণা কেন্দ্র তৈরি করি, যে আমরা এখানে উপকূলীয় অঞ্চলের যে সমস্ত গাছপালা আছে, যে সমস্ত প্রাণীকুল আছে, এবং উপকূলীয় অঞ্চলের যে সমস্ত গবেষণার বিষয় আছে, এটি যদি আমরা নিঝুম দ্বীপে করি এবং এটির ফলাফল যদি সারা বাংলাদেশের অন্যান্য দ্বীপাঞ্চল এবং অন্যান্য উপকূলীয় অঞ্চলে ব্যবহার করি,
তাহলে কিন্তু দেশ উন্নত হতে পারে, আমাদের দেশের উপকার লাগতে পারে, এবং এটি করা দরকার। আমি এই প্রস্তাবটি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে রাখতে চাই। আরেকটা জিনিস কি করতে পারি আমরা, যে জনসংখ্যা যে পরিমাণ বেড়ে যাচ্ছে দ্বীপগুলোতে, সেখানে কিন্তু কি একটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি যে একটা সার্টেন কোয়ান্টিটির বাইরে এইখানে আর বসতি করা যাবে না, সেই ধরনের কি কিছু করা যায়? সেটি করতে হবে। আপনি যখনই বললাম যে ইকোট্যুরিজম আপনি করবেন, আপনাকে দেখতে হবে যে যে জায়গায় আপনি নিয়ে যাচ্ছেন সেই জায়গায় কতজন মানুষ দৈনিক ভ্রমণ করলে প্রকৃতির উপরে কোনো চাপ পড়বে না। আপনি যদি পর্যটনের ব্যবস্থা করে দেন আর যদি পর্যটন নিয়ন্ত্রণ না করেন, তাহলে এটি হয়ে যাবে একটা মেলার মতো। এটি অবশ্যই একটি নিয়ন্ত্রিত আপনার পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এটি না হলে পরে আপনি দ্বীপটিকে রক্ষা করতে পারবেন না। সুতরাং মানে সেন্ট মার্টিন যেরকম যেভাবে আজ ধ্বংসের দ্বার প্রান্তে, আমরা এখনই যদি সজাগ না হই, সেন্ট মার্টিনও রক্ষা পাবে না, আমাদের উপকূলীয় অঞ্চলে যে চর দ্বীপগুলো আছে সেগুলোও কিন্তু রক্ষা পাবে না। এ ব্যাপারে কি আপনি আমাদের দর্শকদের কোনো মেসেজ দিবেন? জি, আপনার এই প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের মাধ্যমে আমি সকলের কাছে একটি আবেদন রাখতে চাই। সেই আবেদনটি হলো যে নিঝুম দ্বীপ কিংবা আমাদের সেন্ট মার্টিন দ্বীপ বা অন্যান্য দ্বীপ, এই দ্বীপগুলি আমাদের প্রকৃতির অংশ, আমাদের প্রাকৃতিক সম্পদ। আমাদের সৌন্দর্য উপভোগ করার জন্য, দ্বীপগুলিকে সংরক্ষণ করার জন্য পরিবেশ বান্ধব পর্যটন যেমন করতে হবে, তেমনি জনসংখ্যার চাপ কিভাবে কমানো যায়, কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেটি নিয়ে আমাদেরকে একটি কৌশলপত্র তৈরি করে সেটিকে বাস্তবায়ন করতে হবে। তা না হলে আমাদের এই নিঝুম দ্বীপ বলেন বা অন্যান্য দ্বীপ বলেন, কোনোটিকে রক্ষা করা যাবে না, এবং সেই রক্ষা করতে না পারলে পরবর্তীতে পুরো বাংলাদেশের উপরে একটি বিরূপ প্রভাব পড়বে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক নিঝুম দ্বীপ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বঙ্গোপসাগরের বুকে চর ওসমান, চর কমলা, বল্লার চর সহ ছোট ছোট কয়েকটি চরের সমন্বয়ে গঠিত নিঝুম দ্বীপের আত্মপ্রকাশ ঘটে ১৯৫০ সালে। নিঝুম দ্বীপের বর্তমান জনসংখ্যা প্রায় ১৫,০০০, যাদের অধিকাংশই মৎস্য আহরণ করেই জীবিকা নির্বাহ করে। জীববৈচিত্র্যে সমৃদ্ধ হওয়ায় নিঝুম দ্বীপকে ২০০১ সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। নিঝুম দ্বীপের দক্ষিণ অংশে শতাধিক প্রজাতির পাখি দেখা যায়, যাদের মধ্যে ডজনখানেক প্রজাতি গোটা পৃথিবীতেই মহাবিপন্ন অবস্থায় আছে। বাংলাদেশের বিপন্ন পাখি দেশি গাংচষা বর্তমানে শুধুমাত্র এই দ্বীপেই টিকে আছে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল তক্ষক ও গিরগিটি কি জাতীয় প্রাণী? সঠিক উত্তরটি হল বি, সরীসৃপ। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন রবিউল হাসান, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, খাগড়াছড়ি। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে নিঝুম দ্বীপ বাংলাদেশের কোন জেলার অন্তর্গত? এ, নোয়াখালী, বি, বরিশাল। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল ৫টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার ৯৬৪, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। সুধী দর্শক, নিঝুম দ্বীপের জীববৈচিত্র্য বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক দুর্যোগ ও অতিরিক্ত মানুষের চাপে এই দ্বীপ ও এর জীববৈচিত্র্য এখন হুমকির মুখে। দ্বীপটির অস্তিত্ব রক্ষায় প্রয়োজন সর্বসাধারণের সম্মিলিত প্রয়াস। সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছে আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।